কেউ সাহায্য করো, আমি ডাল পাতার ভরে নিয়ে যাচ্ছি। কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। লা 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 লা। এই যে বুড়ি, আমাকে একটু সাহায্য করো, আমি ডাল পাতার জন্য ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না, কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে। তুমি তো জাদু জানো, দয়া করে তোমার জাদু দিয়ে আমার ডাল পাতাগুলো একটু ছোট করে দাও। বজ্জা, তোর তো সাহস কম নয়, তুই একটা সাধারণ গাছ হই আমাকে হুকুম করিস? আমি পড়ি, তোর মতো গাছকে সাহায্য করে নিজের নাম খারাপ করতে পারবো না। পড়ি, দয়া করে একটু, এদিকে কোনো পাখি আসে না, পাখি আসলে ওদের কাছে সাহায্য চাইতাম। এখন তুমি আমার একমাত্র ভরসা, তুমি সাহায্য না করলে আমি যে মরে যাব। বললাম না আমি তোকে কোনো সাহায্য করব না। এত অহংকার ভালো না পড়ি, জানোই তো অহংকার পতনের মূল। বদমাইশ গাছ, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোর খুব মরার শখ হয়েছে তাই না, এবার মর। এই বলে অহংকারী পরি জাদু করে গাছকে অদৃশ্য করে দেয়। আমার কাছে যে সাহায্য চাইবে আমি তাকেই ধ্বংস করে দেব। অহংকারী পরি অট্ট হাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই সেখানে তার সামনে প্রকৃতি মাতা চলে আসে। অহংকারী পরি অন্যের ক্ষতি করে এভাবে হাসতে নেই। আরে প্রকৃতি মাতা, আপনি এখানে কি করে এলেন? আপনি তো একটা কাজে পরিরাজ্যে গিয়েছিলেন। তোমার কাজকর্ম দেখে আমি নিজের কাজ ফেলে পরিরাজ্য থেকে সোজা এখানে চলে এসেছি তোমাকে শাস্তি দিতে। শাস্তি? কিসের শাস্তি পরিমাতা? তোমাকে এই বনে পাঠানো হয়েছিল বনের পশু পাখি গাছপালার সাহায্য করার জন্য। সেখানে তুমি কিনা সাহায্য না করে উল্টো অহংকার দেখিয়ে তাদের ক্ষতি করছো। আমি এক্ষুনি তোমাকে কঠোর শাস্তি দিব। প্রকৃতি মাতা রেগে মেগে জাদু করে পরীকে একটা ছোট্ট ইঁদুরে পরিণত করে দেয়। হায় হায়, এ কি করলেন পরিমাতা? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন পরিমাতা। আমি আর কখনো অহংকার করব না, এরপর থেকে আমি সবাইকে সাহায্য করব। তবুও ঠিক করে দিন পরিমাতা, ঠিক করে দিন। আমার ক্ষমা করায় কিছু হবে না, এটাই তোমার শাস্তি। তুমি এই শাস্তি থেকে তখনই মুক্তি পাবে যখন কোনো কালো পাখি তোমাকে বিয়ে করতে রাজি হবে, আর নয়তো তুমি সারা জীবন এমনই থেকে যাবে। এসব বলেই প্রকৃতি মাতা অদৃশ্য হয়ে যায়। ইঁদুর রূপে পরি কাঁদতে থাকে। হায় হায় রে, কেন যে অহংকার করতে গেলাম। এখন আমাকে ইঁদুর রূপে কোন কালো পাখি বিয়ে করতে রাজি হবে? সামনে পেছনে না ভেবে এখন বিপদ ডেকে আনলাম নিজের জন্য। মা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ওই তো তোর সামনেই খাবার রাখা আছে, নিয়ে খেতে পারিস না? আমাকে দিতে বলছিস কেন? আমার বড্ড আলসেমি লাগছে মা, তুমি আমাকে একটু খাইয়ে দাও না। তোর মতো অলস আমি আর দুটো দেখিনি পৃথিবীতে। আমি জন্য তোকে এখনো বসে বসে খাওয়াচ্ছি। অন্য কেউ হলে কোন দিনই তোকে খাওয়ার ধাক্কা দিয়ে বের করে দিত। রেখেছো কেন আমাকে? বিয়ে দিয়ে দাও, তখন আমার বউ আমাকে বসে বসে খাওয়াবে, বুঝেছো? তুই যা অলস, তোর মতো অলসকে মেয়ে দিবে কে শুনি? তোর কপালে বিয়ে নেই, বুঝেছিস? বেশি বক বক না করে খেয়ে কেটে পড় আমার চোখের সামন থেকে। কি বললে? আমার কপালে বিয়ে নেই? এত বড় কথা! আমি তোমাকে বিয়ে করেই দেখাবো, এই বলে দিলাম। যা যা, তোর বিয়ে হলে আমারই ভালো। আমার ঘাড় থেকে একটা বোঝা নেমে যাবে। আমাকে আর কষ্ট করে খাবার এনে তোকে খাওয়াতে হবে না, আবার তোর অলসতাও সহ্য করতে হবে না। কমলা এসব বলে নিজের কাজে লেগে পড়ে। এদিকে কালু উঠতে উঠতে নদীর পাড়ে চলে আসে। মাকে তো বড় মুখ করে বলে এলাম যে বিয়ে করব, এখন যে মেয়ে কোথায় পাই, কোথায় পাই, কোথায় পাই? ওই তো একটা পাখি দোলনায় বসে দুলছে, যাই ওই মেয়েকেই বিয়ের প্রস্তাব দেই। এই যে টুনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি কালু দাদা, তুমি কি কিছু বলবে নাকি? ইয়ে মানে, হ্যাঁ টুনি, বলতে চাই, কথাটা অনেক জরুরি। কি বলবে কালু দাদা, বলো। না মানে ইয়ে, তোমাকে আসলে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমাকে বিয়ে করবে? এসব বলছো কালু দাদা? তুমি কি পাগল হলে নাকি? তোমাকে দাদা হিসেবে মানি, আর তুমি কি না বিয়ের প্রস্তাব দিচ্ছ? বচ্চা, যাও এখান থেকে, যাও বলছি।
টুনি, বোঝার চেষ্টা কর। তুই আমাকে বিয়ে করলে তোকে আমি অনেক সুখে রাখবো। সুখে না ছাই, নিজে অলস, তার উপর আবার বড় বড় কথা বলে। যাও এখান থেকে, নয়তো বনের পাখিদের ডেকে তোমাকে গণধোলাই খাওয়াবো, এই আমি বলে দিলাম। টুনি কালুকে তাড়িয়ে দেয় আর কালু সেখান থেকে সোজা বিউটির বাড়িতে চলে আসে। আরে অলস কালু দাদাজি, তুমি আজ হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? বিউটি সুন্দরী, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কি সর্বনাশা কথা! তোমার মতো কালো অলসকে বিয়ে করব আমি? এটা ভাবলে কি করে? দূর হও আমার চোখের সামনে থেকে। বিউটিও কালুকে তাড়িয়ে দেয়। কালু এভাবে একে একে বনের সব অবিবাহিত পাখিদের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কেউই কালুর প্রস্তাবে রাজি হয় না। তাই কালু মন খারাপ করে একটা গাছের গোড়ায় বসে বলতে থাকে, সবাইকে বললাম, কেউ বিয়ে করতে রাজি হলো না আমাকে। সবাই অলস বলে তাড়িয়ে দিল, কিন্তু কেউই বুঝতে চাইলো না যে আমার কাজ করতে একদম ভালো লাগে না। দূর, এবার আমি কাকে বিয়ে করব? আমার কান্না পাচ্ছে। কালু কাক কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে সেই ইঁদুর রূপী পরীটা চলে আসে আর কালুকে বলতে থাকে, এই কালু পাখি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমার অনেক দুঃখ। তোমার অনেক দুঃখ? কি দুঃখ বলো তো শুনি। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি অলস জন্য বনের কোনো পাখি আমাকে বিয়ে করতে চায় না। আমি সবাইকে বিয়ের প্রস্তাব দিয়েছি, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? পাখিরা তো বিয়ে করলোই না, এখন কি আর করার? একেই বিয়ে করতে রাজি হই। অন্তত এই আমাকে অন্যের বাড়ি থেকে খাবার চুরি করে এনে দিবে, আমাকে আর কাজ করতে হবে না। কি হলো, কিছু বলছো না কেন? তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করব, তবে একটা শর্তে। আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, সব কাজ তোমাকে করতে হবে, আর খাবার এনে আমাকে খাওয়াতে হবে। কি পারবে? কালু কাক রাজি হওয়ার সাথে সাথেই ইঁদুর পরিতে পরিণত হয়। এই দেখে কালু বেশ অবাক হয়ে যায়। হায় হায়, এ আমি কি দেখছি? ইঁদুর কোথায় গেল? আর কে তুমি? আমি হলাম পরী। অহংকারের কারণে প্রকৃতি মাতা আমাকে ইঁদুর বানিয়ে দিয়েছিল আর বলেছিল কোনো কালো পাখি আমাকে বিয়ে করতে রাজি হলে আমি আবারও পরীরূপ ফিরে পাবো। তুমি আমাকে পরীর রূপে ফিরে আসতে সাহায্য করেছো, ধন্যবাদ কালু, তোমাকে অনেক ধন্যবাদ। সবই বুঝলাম, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করবে না। এবার আমার কি হবে? তুমি কেঁদো না কালু, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। তবে তোমাকে অলসতা ছেড়ে পরিশ্রমী হতে হবে। বলো, তুমি কি পারবে অলসতা ছেড়ে পরিশ্রমী হতে? না মানে আসলে দেখো কালু, অলসরা জীবনে কিছুই করতে পারে না। আজ তুমি যদি অলস না হয়ে পরিশ্রমী হতে, তাহলে তোমাকে সবাই বিয়ে করতে রাজি হতো, কারণ পরিশ্রমীকে সবাই পছন্দ করে আর পরিশ্রম সকল সুখের মূল। এবার বলো, তুমি অলসী থাকবে নাকি পরিশ্রমী হবে? আমি পরিশ্রমী হব। আজকের পর আমি আর অলসতা করব না। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো পরি। বেশ, এবার চলো আমার সাথে। কোথায় যাব তোমার সাথে? এই বনের পাহাড়ের পেছনে একটা ছোট্ট কুড়ে ঘরে কাকলি নামের এক কাকের কন্যা থাকে। আমি ইঁদুর থাকতে ওকে কথা দিয়েছিলাম যে পরিরূপ ফিরে পেলে একটা ভালো কাকের সাথে ওর বিয়ে দিব। আজ সেই দিন, চলো আজ তোমার আর কাকলির বিয়ে হবে। আমি নিচে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দিব, মহা ধুমধামের সাথে বিয়ে দিব, পুরো বন দেখবে আজ কাকের বিয়ে। এই বলে পরে কালুকে নিয়ে কাকুলির বাড়িতে আসে আর কিছুক্ষণের মধ্যেই মহা ধুমধামের সাথে কালু কাকুলির বিয়ে হয়ে যায়। আর সেই বিয়ের আনন্দ বনের সব পাখিরা আনন্দের সাথে উপভোগ করে। বিয়ে তো শেষ, এই নাও এই এক থলে মোহর তোমাদের উপহার। তোমরা এই মোহরের মাধ্যমে পরিশ্রমের সাথে জীবন যাপন করবে, কেমন? আর হ্যাঁ, আরেকটা কথা, কখনো অহংকার করবে না, অহংকার ভালো নয়। এবার আমি চলি, আমার অনেক কাজ এখনো বাকি আছে। ঠিক আছে পরি। পরি কালু কাকুলির কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে কালু কাকুলি পরির দিয়ে উপহারের আর নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বেশ সুখে দিন কাটাতে থাকে।
বুঝলে তো বন্ধুরা, অহংকার পতনের মূল, আর পরিশ্রম ছাড়া জীবন বৃথা। তাই আমরা নিরহংকার আর পরিশ্রমের সাথে জীবন পরিচালনা করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই কালু, দেখো টোনারা তো ওদের ঘর ঠিক করেছে, আর এদিকে শীতকালও চলে এলো। আমাদের তো থাকার কোনো জায়গাই নেই, আমরা কোথায় থাকবো বলো তো? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বউ, আমি সব ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো? তুমিও কি নতুন ঘর বানাবে নাকি? যদি তাই করো তাহলে তো আমাদের এক্ষুনি কাজে লাগতে হবে। না না বউ, আমি অত খাটনি করতে পারবো না। এই টুনিদের ঘর মেরামত করা হলে আমরা এই ঘর দখল করে নিব। কি বলছো কি? এই কাজটা তুমি কিভাবে করবে? টুনিরা যে চালাক, ওদের কিভাবে তাড়াবে শুনি? টুনিরা চালাক, কিন্তু টুনির শাশুড়ি তো সহজ সরল। আর তুমি দেখতে থাকো আমি কিভাবে এসব করি। আর আমার সাথে চলো, একটা কাজ করতে হবে। এরপর কালু কাকুলি সেখান থেকে চলে আসে, আর এদিকে টোনাটুনির বাড়ি মেরামত করার কাজ শেষ হয়ে যায়। বাহ, ঘরটা খুব সুন্দর করে মেরামত করেছিস তোরা। আগের থেকে এখন বেশি সুন্দর লাগছে। আপনি ঠিক বলেছেন মা, এখন আর শীতের ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারবে না। এরপর তারা সবাই গল্প করতে থাকে, আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে শীতকালও চলে আসে। বাহ, এবার শীতে আমার বাগানে যা সবজি হয়েছে এ দিয়েই পুরো শীতকাল চলে যাবে। এ কি কালু, তুমি এত সকাল সকাল এখানে নিয়ে এলে যে? শোনো কাকুলি, এই গাছের ফল অনেক মিষ্টি, আর এই ফল দিয়েই আমরা আমাদের কাজ হাসিল করব, বুঝলে? এ কথা বলে কালু গাছ থেকে একটা মিষ্টি ফল ছিঁড়ে নেয়, আর ফলটি নিয়ে সোজা চলে যায় মিনু বৃদ্ধার কাছে। আরে কালু কাকুলি, তোরা এখানে আর এতদিন পরে কি মনে করে? হ্যাঁ, আগে তো রোজ আমার সাথে গল্প করতি, কিন্তু এখন? সে কথা আর বলো না মাসিমা, তোমার বৌমা টুনি তো আমাদের সহ্যই করতে পারে না। ওই আমাদের বারণ করেছিল তোমার কাছে আসতে। এসব কি বলছে কালু? ও, এতক্ষণে বুঝলাম টুনির নামে কান বাড়ি করছে। যেন মাসিমাই ওদের বাড়ি থেকে বের করে দেয়। না না, আমাকেও তাল মেলাতে হবে। হ্যাঁ মাসিমা, কালু একদম সত্যি কথাই বলেছে। কি? ওই টুনির এত বড় সাহস তোদের আমার সাথে কথা বলতে বারণ করেছে? ওকে তো আমি ভালোই ভাবতাম। আজ আমরা একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আর দেখো আসার সময় আমরা তোমার জন্য একটা মিষ্টি ফল এনেছি। আসলেই তো ফলটা খেতে অনেক মিষ্টি। আর তোরা কি বিপদে পড়েছিস আমাকে বল, আমি তোদের সাহায্য করব। আসলে মাসিমা, আমাদের থাকার কোনো জায়গা নেই জানো, আর যার কারণে এই শীতে আমাদের অনেক কষ্ট হচ্ছে গো। আরে, এত কষ্ট থাকা সত্ত্বেও তোরা আসার সময় আমার জন্য মিষ্টি ফল এনেছিস। চল তোরা আমার সাথে চল, আজ থেকে তোরা আমার বাড়িতে থাকবি। কিন্তু টোনাটুনি যে আমাদের থাকতে দিবে না মাসিমা। থাকতে দিবে কিনা সেটা আমি বুঝবো। চল তোরা আমার সাথে চল। এ কথা বলে মিনু বৃদ্ধা কালু কাকুলিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এ কি মা, আপনি কালু কাকুলিকে নিয়ে এখানে? ওরা আমাদের বাড়িতে কি করছে? আজ থেকে ওরা আমাদের সাথে এ বাড়িতেই থাকবে। এসব আপনি কি বলছেন মা? ওরা আমাদের সাথে থাকবে কেন? ওরা ভালো না মা, দুদিন পর দেখবেন ওরা আমাদেরকে এই ঘর থেকে বের করে দিবে। চুপ করো, এই বাড়ি আমার, আমি যা বলবো তাই হবে। আর তোমার যদি সমস্যা হয় তাহলে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা, এসব তুমি কি বলছো? আমাদের বের হয়ে যেতে বলছো, তাও এই কালু কাকুলির জন্য? না রে বাবা, আমি শুধু টুনিকে যেতে বলেছি, তুই আর টুকি এখানেই থাকবি। না মা, টুনি না থাকলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না। আমি এক্ষুনি আমার ছানা আর টুনিকে নিয়ে চলে যাচ্ছি। আর তুমিও একদিন হলেও বুঝবে যে তুমি কত বড় ভুল করেছো। এরপর টোনাটুনি তাদের ছানাকে নিয়ে ঘর ছেড়ে চলে যায়। মা, ও মা, আমার খুব ঠান্ডা করছে মা, আমি আর
কষ্টকর মা, তোর বাবা ঠিক কোনো না কোনো পথ খুঁজে বের করবে। আর টোনা, কিছু একটা করো না। ধীরে ধীরে যে শীত আরো বাড়ছে আর চারদিক অন্ধকার হয়ে আসছে। আমি কি করব টুনি, কোনো যে উপায় খুঁজে পাচ্ছি না। কে জানতো যে আমাদের সাথে এমন ঘটবে। ইস রে, দেখো টুনি, সাপটাও আমাদের মতো বিপদে পড়েছে। পাথরের নিচ থেকে বের হতেই পারছে না। না না, সাপটাকে সাহায্য করতে হবে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে এই পাথরের নিচ থেকে বের করার জন্য, কিন্তু তোমরা এই অসময় আমার গুহায় কি করছো? আরে টোনা, এই তো দেখছি এক নাগিন কন্যা। হ্যাঁ, আমি নাগিন কন্যা, কিন্তু আমার উত্তর যে দিলে না। তোমরা কি কোনো বিপদে পড়েছো? আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। এরপর তারা নাগিনকে তাদের বিপদের কথা খুলে বলে, আর এসব শুনে নাগিনের তাদের উপর অনেক মায়া হয়। আহারে, তোমরা এই ছোট্ট ছানাকে নিয়ে এভাবে আশ্রয়হীন হয়ে ঘুরছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। পলিথিন ঘর, এই ঘরে আমরা থাকবো? হ্যাঁ টোনা, আমি তোমাদের আপাতত থাকার জন্য একটা আশ্রয় হিসেবে এই পলিথিন ঘরটি দিলাম। তোমরা চিন্তা করো না, এই ঘরে তোমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। তোমাকে অনেক ধন্যবাদ নাগিন কন্যা, আমাদের সাহায্য করার জন্য। তুমি আমাদের এই পলিথিন ঘর দিয়ে চিন্তামুক্ত করলে। কিন্তু মনে রেখো, এই পলিথিন ঘরটা শুধু একদিন থাকবে, তারপরে এটা আবার অদৃশ্য হয়ে যাবে। তাই একদিনের মধ্যেই তোমাদের থাকার একটা নির্দিষ্ট স্থান খুঁজতে হবে। এই বুড়ি, বেরিয়ে যাই বাড়ি থেকে। আজ থেকে এই বাড়ি শুধু আমাদের। এসব তোমরা কি বলছো? আমি তোমাদের এই বাড়িতে নিয়ে আসলাম, আর আজ তোমরা আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলছো? আমরা তো এই বাড়ির জন্যই তোমাকে যাতা বুঝিয়েছিলাম, আর তুমিও বোকার মতো আমাদের জন্য তোমার ছেলে আর ছেলের বউকে বের করে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি, তোদের কথা শুনে আমি অনেক বড় ভুল করেছি। এখন আর এসব বুঝে কি হবে? যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে তোমাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। এ কথা বলে মেনু বৃদ্ধা অনেক কষ্ট পেয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। বনের দিকে গেলে সে পলিথিন ঘরটি দেখে তার কাছে চলে আসে। এ কি পলিথিন ঘর? দেখি তো, এখানে গিয়ে কেউ আমাকে আশ্রয় দেয় নাকি? তাছাড়া এত বড় বনে আমি আমার ছেলে আর বৌমাকে কোথায় খুঁজবো? কেউ কি আছো? বাড়িতে থাকলে একটু বাইরে এসো। এ কি মা, তুমি এখানে? আর তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? এ কি, তোরা এখানে? তোরা আমাকে ক্ষমা করে দে বাবা, আমি আমার কর্মের ফল পেয়ে গেছি। ওই কালু কাকুলি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। দেখলেন মা, আমার কথা সত্যি হলো। আমি সেদিন বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেননি। আমি ভুল করেছিলাম মা, আমি ওই কালু কাকুলির জন্য এমন করেছিলাম। আমাকে তোরা ক্ষমা করে দে, আর আমাকেও তোদের সাথে থাকতে দে। না না মা, আপনি বড় হয়ে এভাবে ক্ষমা চাইবেন না। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। কিন্তু মা, আমরা নিজেরাই যে এই পলিথিন ঘরে বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদেরকে নিজেদের বাড়ি ফেরত যেতে হবে। চলো টুনি, বাড়ি যাই। এতদিন আমরা মায়ের জন্য ওই কালু কাকুলিকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন যখন মা আমাদের পক্ষে, ওদেরকে আর ছাড়া যাবে না। তুমি ঠিক বলেছো টোনা, ওদের একটা শাস্তি দিতেই হবে। এ কথা বলে তারা সবাই তাদের আগের বাড়িতে চলে যায়। চলে যাও এখান থেকে, আর আজকের কথা যদি মনে থাকে তাহলে ভুলেও আর আমাদের ত্রিসীমানায় আসবে না। এই কালু, ওই দেখো একটা পলিথিন ঘর, চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ কাকুলি, চলো। আর একটু হলেই টোনা আমাদের পেটাতে শুরু করতো। ভাগ্যিস চলে এসেছি। আরে আরে, পলিথিন ঘরটা কোথায় গেল? আমরা তো আবারও সেই আগের অবস্থানে ফিরে আসলাম গো কালু। এখন আমরা কোথায় থাকবো? এটা আমাদের শাস্তি, বুঝলে কাকুলি? এতদিন অন্যদের না ঠকিয়ে যদি পরিশ্রম করতাম, তাহলে নিজেদের থাকার একটা জায়গা বানাতে পারতাম, আর আজ আমাদের এদিন দেখতে হতো না।
তো বন্ধুরা, দেখলে তো পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি কখনো তোমার উন্নতি করতে পারবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।